আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে নিজের সহ পরিবারের সবাই সুস্থ আছো। আজকে হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে আমিও তোমাদের সাথে আছি মোসাম্মদ সামিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে অনার্স তৃতীয় বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নিরীক্ষা ও নিশ্চয়তা কোর্সের পঞ্চম অধ্যায় নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থী, পঞ্চম অধ্যায় আমরা আলোচনা শেষে আজকে যেটা জানতে পারবো সেটা হচ্ছে নিরীক্ষকের অপসারণ প্রক্রিয়া বর্ণনা করতে পারবে তোমরা, কোম্পানি নিরীক্ষকের পারিশ্রমিক বর্ণনা করতে পারবে, কোম্পানি নিরীক্ষকের কর্তব্যসমূহ বলতে পারবে এবং নিরীক্ষকের পদমর্যাদা সম্পর্কে লিখতে পারবে। শিক্ষার্থী, আমাদের পঞ্চম অধ্যায়ের যে শিরোনাম সেটা হচ্ছে নিরীক্ষার দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ। তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা গত সপ্তাহে কিন্তু এই নিরীক্ষার দায়িত্ব এবং উদ্দেশ্য সমূহ এই চ্যাপ্টার থেকে একটা ক্লাস নিয়েছিলাম বা একটা ক্লাস হোল্ড করেছিলাম। আশা করছি তোমরা সকলেই সেই ক্লাসটি উপভোগ করেছো এবং সেই ক্লাসটি দেখেছো। সেখান থেকে আমরা কিছু টপিকস আলোচনা করেছিলাম। আজকে এই চ্যাপ্টারের আমরা দ্বিতীয় ক্লাসে কিছু টপিকস নিয়ে কথা বলবো। শিক্ষার্থী, তো আজকে আমরা ডিরেক্ট চলে যাই মূল আলোচনায়, অর্থাৎ এই চ্যাপ্টারের অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। শিক্ষার্থী, প্রথমেই যেটা আমরা বলেছি কোম্পানি নিরীক্ষকের অপসারণ। তোমরা নিশ্চয় মনে করতে পারছো, গত ক্লাসে আমরা কোম্পানি নিরীক্ষকের নিয়োগ এই সম্পর্কে আলোচনা করেছিলাম। নিয়োগ, যোগ্যতা, অযোগ্যতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কোম্পানি নিরীক্ষকের অপসারণ, অর্থাৎ একজন ব্যক্তিকে আমরা যদি নিয়োগ প্রক্রিয়া জেনে থাকি তাহলে তার অপসারণ প্রক্রিয়াও আমাদের জানা উচিত। তো কোম্পানি নিরীক্ষকের অপসারণও কিন্তু কোম্পানি আইন মোতাবেকই হয়ে থাকে, অর্থাৎ কোম্পানি আইন বলতে এখানে 1994 সালের যে কোম্পানি আইন রয়েছে সেই আইন মোতাবেকই কিন্তু একজন নিরীক্ষককে অপসারণ করা হয়ে থাকে। সাধারণত কোম্পানি নিরীক্ষকের অপসারণকে আমরা দুইটা পর্যায়ে বিভক্ত করে থাকি। একটা হচ্ছে কার্যকাল উত্তীর্ণ হওয়ার পূর্বে অপসারণ, অর্থাৎ যেই নিরীক্ষককে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে যে মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই অপসারণ। এটা 210-6 ধারা দ্বারা পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ আমরা আমাদের একটু মনে করতে হবে শিক্ষার্থী, আমরা নিয়োগ প্রক্রিয়ায় কি দেখেছিলাম? নিয়োগ প্রক্রিয়ায় দেখেছিলাম যে পরিচালক দ্বারা নিয়োগ করা হয়ে থাকে, কোম্পানির সাধারণ সভায় নিয়োগ দেওয়া হয়ে থাকে এবং সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হয়ে থাকে সাধারণত একজন নিরীক্ষককে। তো কার্যকাল উত্তীর্ণ হওয়ার পূর্বে পরিচালক দ্বারাও কোম্পানির নিরীক্ষককে অপসারণ করা যায়, আবার সাধারণ সভায়ও কোম্পানির নিরীক্ষককে অপসারণ করা যায়। তো এইখানে যেটা আছে 210-6 এবং 210-9 ধারা, আমরা এটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। 210-6 ধারায় যেটা বলা হয়েছে যে কোম্পানির পরিচালক মণ্ডলী দ্বারা যে প্রথম নিরীক্ষককে নিয়োগ করা হয় তার কার্যকাল শেষ হওয়ার পূর্বেই শেয়ার হোল্ডারগণ সাধারণ সভায় প্রস্তাব পেশের মাধ্যমে একজন নিরীক্ষককে অপসারণ করতে পারে। আবার 210-9 ধারায় বলা হয়েছে যে কোম্পানির সাময়িক পদ শূন্যতা সাপেক্ষে, অর্থাৎ একটা কোম্পানি সাময়িকভাবে যদি কোনো কারণে বা কোনো দুর্ঘটনাবশত পদ শূন্য হয়ে যায় তাহলে সেই পদে যে নিরীক্ষককে নিযুক্ত করা হয় সেই নিরীক্ষক ব্যতীত অন্যান্য যে নিরীক্ষকগুলো আছে তাদের পদ কিন্তু কার্যকাল উত্তীর্ণ হওয়ার পূর্বেই কেবল সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ কর্তৃক গৃহীত সিদ্ধান্তের মাধ্যমে অপসারণ করা যেতে পারে। অর্থাৎ কার্যকাল উত্তীর্ণ হওয়ার পূর্বে নিরীক্ষককে অপসারণ করার জন্য কোম্পানির বার্ষিক এজিএমএ বা সাধারণ সভায় প্রস্তাব পেশের মাধ্যমে করা যেতে পারে। সেটা হতে পারে প্রথম নিরীক্ষক কিংবা হতে পারে সাময়িক পদ শূন্যতা সাপেক্ষে নিযুক্ত নিরীক্ষক। এছাড়াও কার্যকাল শেষ হওয়ার পরে অপসারণ, যেটা 211-1 ধারায় বলা আছে, কার্যকাল শেষ হওয়ার পরে অপসারণ সাধারণত হয়ে থাকে যে কোম্পানির সাধারণ সভায় অবসর গ্রহণকারী নিরীক্ষককে যখন পুনঃনিয়োগ দেওয়া হবে না এই মর্মে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানির নিরীক্ষককে, প্রিয় শিক্ষার্থী তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা নিয়োগের সময় দেখেছি যে কোম্পানির নিরীক্ষককে পুনঃনিয়োগ দেওয়া বাধ্যতামূলক কিছু কারণ ব্যতীত। তো সুতরাং যদি আমরা সেই কারণগুলোর প্রেক্ষিতে একজন নিরীক্ষককে পুনঃনিয়োগ দিতে না চাই তাহলে আমাদেরকে 211 ধারা বা 211-1 ধারা অনুসরণ করতে হবে। এই 211-1 ধারা মোতাবেক কিছু প্রক্রিয়া রয়েছে একজন নিরীক্ষককে কার্যকাল শেষ হওয়ার পরে কিভাবে অপসারণ করা যায়। আমরা সেই প্রক্রিয়াটা একটু দেখব শিক্ষার্থী। প্রথমতই বার্ষিক সাধারণ সভার
অন্তত 14 দিন পূর্বে। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে বার্ষিক সাধারণ সভা যখন অনুষ্ঠিত হবে ঠিক তার 14 দিন পূর্বে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে উক্ত সভায় যে নিরীক্ষককে অপসারণ করা হবে সেই ইচ্ছা প্রকাশ করে একটি নোটিশ দিতে হবে। অর্থাৎ ফার্স্ট প্রসিডিওরের প্রথম স্টেপটাই হচ্ছে শেয়ার হোল্ডারগণ বার্ষিক এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং অনুষ্ঠিত হওয়ার ঠিক 14 দিন পূর্বে একটা নোটিশ দিবেন যে আমরা বর্তমান নিরীক্ষককে অপসারণ করতে চাই। এই 211-র 2 ধারা মোতাবেক ওই নোটিশ পাওয়ার পরে তার একটা প্রতিলিপি বিদায়ী নিরীক্ষকের নিকট পাঠিয়ে দিবেন। কারা পাঠিয়ে দিবেন? কোম্পানির পরিচালনা পর্ষদ বা কোম্পানিতে যারা রয়েছেন তারা। অর্থাৎ শেয়ার হোল্ডারগণ যে নোটিশ দিয়েছেন 14 দিন পূর্বে, সেই নোটিশ কোম্পানির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ কি করবেন? বিদায়ী যে নিরীক্ষক রয়েছে সেই নিরীক্ষকের কাছে পাঠিয়ে দিবেন। এখন নিরীক্ষক সেই প্রতিলিপি পাওয়ার পর তিনি কি করবেন? তিনি তার লিখিত বক্তব্য কোম্পানির নিকট পাঠাতে পারেন। অর্থাৎ তিনি অপসারিত হতেও চাইতে পারেন, আবার তিনি কোম্পানির কাছে লিখিত বক্তব্য এই মর্মে পেশ করতে পারেন যে তিনি আবারও কোম্পানিতে বহাল থাকতে চান, সুতরাং শেয়ার হোল্ডারদেরকে অবহিত করার জন্য অনুরোধ করতে পারেন। তাহলে শিক্ষার্থী কি দাঁড়ালো? প্রথমত, কার্যকাল শেষ হওয়ার পরে যদি আমরা নিরীক্ষককে অপসারণ করতে চাই আমাদেরকে কয়েকটা প্রসিডিওর অবলম্বন করতে হবে। ফার্স্ট অফ অল যেটা আমাদের সেটা হচ্ছে একজন নিরীক্ষককে অপসারণের ইচ্ছা প্রকাশ করে শেয়ার হোল্ডারগণ কোম্পানির এজিএম অনুষ্ঠিত হওয়ার 14 দিন পূর্বে নোটিশ করবেন। কোম্পানিতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাদের কার্যক্রম হবে সেই নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে যাকে অপসারণ করতে চাচ্ছি, অর্থাৎ যেই নিরীক্ষককে অপসারণ করতে চাচ্ছি তার কাছে প্রেরণ করে দেওয়া। সেই নিরীক্ষক সেই নোটিশ পাওয়ার পর তিনি তার লিখিত বক্তব্য কোম্পানিকে অবহিত করবেন। তিনি তার বক্তব্য শেয়ার হোল্ডারদেরকে শোনানোর জন্য অনুরোধ করতে পারেন। এখন কোম্পানির কোনো ত্রুটির দরুন যদি ওই লিখিত বক্তব্য শেয়ার হোল্ডারদের নিকট শোনানো না হয় বা পাঠানো না হয়, তাহলে যেই দিন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে সেই সভায় নিরীক্ষক তার নিজস্ব লিখিত বক্তব্য পাঠ করে শোনানোর অধিকারী হতে পারেন। অর্থাৎ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ যদি ওই বিদায়ী নিরীক্ষকের লিখিত বক্তব্য শেয়ার হোল্ডারদের নিকট প্রেরণ না করেন বা শেয়ার হোল্ডারদের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করেন, তাহলে এজিএমে বা বার্ষিক সাধারণ সভায় ওই নিরীক্ষক তার বক্তব্য বা লিখিত বক্তব্য যেটাই হোক না কেন তিনি পাঠ করে শোনাতে পারেন। এরপরে ডিসিশন শেয়ার হোল্ডারদের। এছাড়াও 211-র 1-এর ধারায় যেটা বলা হয়েছে যে 212-র 2 এবং 212-র 3। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা অযোগ্যতা পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা কোম্পানি নিরীক্ষকের অযোগ্যতা পড়েছিলাম। কোম্পানি নিরীক্ষকের অযোগ্যতা 212-র 2-3 উপধারাতেও বর্ণনা ছিল। এই 2 এবং 3 উপধারায় বর্ণিত কোনো কারণে যদি একজন নিরীক্ষককে নিয়োগ লাভের অযোগ্য ঘোষণা করা হয় তাহলে তিনি পদটি ত্যাগ করেছেন বলে গণ্য হবেন। অর্থাৎ শিক্ষার্থী, আমরা দুইটা ভাবে একজন নিরীক্ষককে অপসারণ করতে পারি, কার্যকাল উত্তীর্ণ হওয়ার পূর্বে এবং কার্যকাল শেষ হওয়ার পরে। কার্যকাল শেষ হওয়ার পরে একজন নিরীক্ষককে অপসারণের প্রক্রিয়াটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী, আমরা এইবারে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন নিরীক্ষককে আমরা নিয়োগ দিলাম, তাকে অপসারণও করলাম, কিন্তু মাঝখানে তার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিকের যে ধারাটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোম্পানি নিরীক্ষকের পারিশ্রমিক কিভাবে নির্ধারিত হয়? প্রিয় শিক্ষার্থী, আমরা আগেই বলেছি এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানি আইন নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটা কোম্পানি আইনে একজন নিরীক্ষকের পারিশ্রমিক, একজন নিরীক্ষকের নিয়োগ, অপসারণ যোগ্যতা এইগুলোই। তো আমরা পারিশ্রমিক দেখছি 210-এর 10 ধারা। কোম্পানির পারিশ্রমিক নির্ধারিত হয় কোম্পানি আইন অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের 210-এর 10 ধারা মোতাবেক। 210-এর 10-এর ক, 10-এর খ, 10-এর গ এইগুলো ধারা মোতাবেক কোম্পানির পারিশ্রমিক নির্ধারিত হয়। তো আমরা ধারাগুলো একটু আলোচনা করব। প্রথমতই বলা আছে 210-এর ক, যেখানে বলা আছে পরিচালক পর্ষদ বা সরকার কর্তৃক নিযুক্ত কোনো নিরীক্ষকগণের ক্ষেত্রে যথাক্রমে উক্ত পরিষদ বা সরকার নির্ধারণ করতে পারবে। অর্থাৎ এটার মূল থিম বা মূল ভাষা যেটা বলা হচ্ছে যে যেই নিরীক্ষককে নিয়োগ দিবেন তিনি তার পারিশ্রমিক ঠিক করবেন, অর্থাৎ নিয়োগকর্তাই পারিশ্রমিক ঠিক করবেন। এখানে যদি পরিচালক পর্ষদ কিংবা সরকার যে ব্যক্তিই হোক না কেন নিরীক্ষককে নিযুক্ত করবেন তিনি তার পারিশ্রমিক নির্ধারণ করতে পারবেন। এটা কোম্পানি আইনের 210-এর ক উপধারাতে বলা আছে। অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষই হবেন পারিশ্রমিক নির্ধারণকারী কর্তৃপক্ষ। নেক্সট খ দফাতে যেটা বলা আছে যে ক এর বিধান সাপেক্ষে
উক্ত কোম্পানি সাধারণ সভায় অথবা সাধারণ সভায় যে পদ্ধতি স্থির করবে সেই পদ্ধতিতেই উক্ত পারিশ্রমিক নির্ধারিত হবে। অর্থাৎ এটা বলা আছে যে পরিচালনা পর্ষদ কিংবা সরকার যিনি নিযুক্ত করুক না কেন তারা তো পারিশ্রমিক নির্ধারণ করতে পারবেন। তবে এর বিধান সাপেক্ষে সাধারণ সভা অর্থাৎ বার্ষিক অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা হয় সেখানেও কিন্তু পারিশ্রমিক নির্ধারণ করার একটা পদ্ধতি স্থির করা যেতে পারে আলোচনা সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, 210-এর 11 উপধারা 10-এর উদ্দেশ্য পূরণকল্পে অর্থাৎ আমরা যে উপধারা 10 দেখেছি এই উদ্দেশ্য পূরণকল্পে কোম্পানি কর্তৃক নিরীক্ষকগণের খরচ হিসেবে ব্যয়িত যে কোনো অর্থ পারিশ্রমিকের অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখানে অন্তর্ভুক্ত একটু সমস্যা আছে, আমাদের ফ্রন্ট সমস্যা। যাই হোক শিক্ষার্থী, আমরা যেটা বলছি যে কোম্পানি কর্তৃক নিরীক্ষকগণের যে খরচ অর্থাৎ নিরীক্ষক নিজেদের খরচ বাবদ যে অর্থ কোম্পানি বেয়ার করে সেই অর্থগুলো কিন্তু পারিশ্রমিকের অন্তর্ভুক্ত হবে। আমরা যদি এখানে একটা উদাহরণ দিতে পারি, আমরা দেখেছি অনেক জবে কিন্তু যাতায়াত ভাতা, তারপরে মোবাইল বিল, ইন্টারনেট বিল এই ধরনের বিলগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে। তো এইখানে যেটা বলা আছে যে কোম্পানি নিরীক্ষকের যদি কোনো খরচ কোম্পানি বেয়ার করে তবে সেই খরচটা পারিশ্রমিকের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরও যেটা বলা আছে অবসর গ্রহণকারী নিরীক্ষককে পুনঃনিয়োগ হলে তার পুরাতন হারে তিনি পারিশ্রমিক পাবেন। অর্থাৎ আমরা জানি যে কোম্পানির নিরীক্ষক পুনঃনিয়োগ করা বাধ্যতামূলক কিছু ক্ষেত্র ব্যতীত। তো সেই ক্ষেত্রে যদি কোনো কোম্পানির নিরীক্ষককে পুনরায় পুনঃনিয়োগ করা হয় তাহলে তিনি পুরাতন হারেই পারিশ্রমিক গ্রহণ করবেন বা পুরাতন হারেই পারিশ্রমিক পাবেন। এছাড়াও আরেকটা কথা এখানে বলা আছে শিক্ষার্থী, কোনো নিরীক্ষক যদি অতিরিক্ত দায়িত্ব পালন করেন তাহলে তিনি অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। অর্থাৎ তিনি তার কাজের বাইরেও যদি অন্য কোনো কাজ করে থাকেন, আজ ফর এক্সাম্পল আমরা যদি বলতে পারি তিনি যদি কোনো কাউন্সিলিং করে থাকেন বা অন্য কোনো কোম্পানির কনসালটেন্সি বা অন্য কোনো কাজ করে থাকেন তাহলে তার জন্য অর্থাৎ নিরীক্ষা কার্যক্রমের আওতার বাইরে অর্থাৎ তার নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে যেই সকল কার্যক্রম করতে হবে সেই সকল কার্যক্রমের বাইরে কোম্পানিকে যদি অন্য কোনো হেল্প সিকিং কাজ তিনি করে থাকেন তাহলে সেই অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি অতিরিক্ত পারিশ্রমিক পাবেন। প্রিয় শিক্ষার্থী, নেক্সট আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোম্পানি নিরীক্ষকের কর্তব্যসমূহ। অর্থাৎ একজন কোম্পানি নিরীক্ষকের কি কি কর্তব্য রয়েছে। এখানে আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখতে চাই যে আমরা কিছুদিন আগে চ্যাপ্টার 4-এর ক্লাস করেছি অর্থাৎ আইনগত দায়। এই চ্যাপ্টারে কিন্তু কোম্পানি আইনের নিরীক্ষকের কিছু কর্তব্য বা দায়িত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। তো সেটা আমাদের নিশ্চয় মনে আছে। তারপরেও আজকে আমি এইখানে কিছুটা তোমাদের আলোচনা করে যাব। আশা করছি তোমাদের ওই ক্লাসটার সাথে এই ক্লাসটার কিছুটা মিল রয়েছে জাস্ট এই টপিক্সটার ক্ষেত্রে। অর্থাৎ ওখানে আমরা কিন্তু আইন অনুযায়ী কোম্পানি নিরীক্ষকের কি কি কর্তব্য রয়েছে সেটা দেখে নিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আইন অনুযায়ী শুধু কোম্পানি নিরীক্ষকের কর্তব্য তার নির্দিষ্ট কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ না, আইন ছাড়াও আবার আইনের বাইরেও তার সাধারণ কিছু কর্তব্য বা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মোকদ্দমার রায় অনুযায়ী একজন নিরীক্ষকের ওপর কিছু কর্তব্য বর্তায়। তো সুতরাং নিরীক্ষকের কর্তব্য আমরা তিনটা দৃষ্টিকোণ থেকে দেখে থাকি। একটা হচ্ছে কোম্পানি আইনে নিরীক্ষকের কি কি কর্তব্য দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন মোকদ্দমার রায় অনুযায়ী নিরীক্ষকের ওপর কি কি কর্তব্য বর্তায়, আর নেক্সট যেটা রয়েছে একজন নিরীক্ষক হিসেবে সাধারণভাবে নিরীক্ষকের কিছু কর্তব্য রয়েছে। চলো শিক্ষার্থী আমরা এগুলো একটু ডিটেলসে আলোচনা করে নিই। কোম্পানি আইনে নিরীক্ষকের কর্তব্য আমি আবারও বলছি, এটা চ্যাপ্টার 4-এ আমি তোমাদের সাথে একটু আলোচনা করেছিলাম, তারপরে আমরা এখানে আরেকটু আলোচনা করে নিব। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে যেটা বলা হচ্ছে 213-র 1 ধারা অনুযায়ী কোম্পানির যে কোনো বহি ভাউচার বা হিসাব অর্থাৎ প্রধান কার্যালয়ে থাকুক বা যে কোনো স্থানেই রাখা থাকুক না কেন ওইগুলো দেখার অধিকার বা কর্তব্য রয়েছে একজন নিরীক্ষকের। অর্থাৎ নিরীক্ষক তার কর্তব্য পালনের জন্য কোম্পানি কর্মকর্তাগণের নিকট হইতে যে কোনো তথ্য বা ব্যাখ্যা প্রয়োজন মনে করবেন সেই তথ্য বা ব্যাখ্যা পাওয়ার অধিকার তিনি রাখেন। ধারা 213-র 2 মতে কতিপয় বিষয়ে তদন্ত অর্থাৎ কোম্পানি আইন মোতাবেক একজন নিরীক্ষক নিম্নলিখিত বিষয়গুলো তদন্ত করতে পারেন। এই বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমতই কোম্পানির জামানতের ভিত্তিতে কোম্পানি কর্তৃক যে প্রদত্ত ঋণ অর্থাৎ একটা কোম্পানি তার নিজস্ব অর্থ থেকে জামানত নিয়ে যদি কোনো ঋণ দিয়ে থাকেন তাহলে সঠিকভাবে সেই ঋণের নিরাপত্তা বিধান করা হয়েছে কিনা এবং যে শর্ত বা টার্মস অ্যান্ড কন্ডিশনে ঋণটা
দেওয়া হয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন শেয়ার হোল্ডারদের স্বার্থহানিকর কিনা সেটা তিনি দেখার অধিকার রাখেন বা সেই বিষয়টাকে তদন্ত করতে হবে। এছাড়াও কোম্পানির যে সমস্ত লেনদেন কেবলমাত্র খাতা কলমে প্রদর্শিত হয়েছে সেই সমস্ত লেনদেন কোম্পানির স্বার্থহানিকর কিনা, অর্থাৎ সকল প্রকার ট্রানজেকশনগুলো তিনি দেখবেন যে এই ট্রানজেকশনগুলো কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বার্থ আঘাত করছে কিনা। বিনিয়োগ বা ব্যাংক কোম্পানি ব্যতীত অন্যান্য কোম্পানির পরিসম্পদ, শেয়ার, ডিবেঞ্চার, অন্যান্য সিকিউরিটির মাধ্যমে যে মূল্য ক্রয় করা হয়েছিল তদপেক্ষা কম মূল্যে বিক্রয় করা হয়েছে কিনা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে একটা কোম্পানি যেই সকল মূল্যে তাদের পরিসম্পদের মধ্যে বিভিন্ন ধরনের সম্পদের কথা এখানে বলা রয়েছে, শেয়ার, ডিবেঞ্চার বা সিকিউরিটিস, এই ধরনের সম্পদগুলো যে মূল্যে ক্রয় করা হয়েছিল তার চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়েছে কিনা। যদি কম মূল্যে বিক্রয় করা হয়ে থাকে তাহলে কেন বিক্রয় করা হয়েছে, এই জিনিসগুলো তদন্ত করা একজন নিরীক্ষকের কিন্তু কর্তব্য। নেক্সট শিক্ষার্থী, কোম্পানি কর্তৃক প্রদত্ত ঋণ বা অগ্রিম জমাকৃত অর্থ হিসেবে প্রদর্শন করা হয়েছে কিনা, অর্থাৎ যে ঋণ বা জমাকৃত অর্থগুলো রয়েছে সেগুলো হিসাবে প্রদর্শন করা হয়েছে কিনা এটাও তিনি তদন্ত করবেন। এছাড়াও সবচেয়ে বড় কথা রেভিনিউ অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যক্তিগত আয়, অর্থাৎ মেয়ের জন্মদিনের উপহার, স্ত্রীর শাড়ি কেনার টাকা কিংবা অন্য কোনো প্রাইভেট বা ব্যক্তিগত ব্যয় রাজস্ব খাতে আয় বা ব্যয় হিসেবে দেখানো হয়েছে কিনা, অর্থাৎ নিজস্ব ব্যয় কোম্পানির ব্যয় হিসেবে দেখানো হয়েছে কিনা সে বিষয়েও তিনি তদন্ত করবেন। এছাড়া যে ক্ষেত্রে কোম্পানির কোনো বহি বা কাগজপত্রে উল্লেখ করা হয় যে কোনো শেয়ার নগদ অর্থের বিনিময়ে বরাদ্দ করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে উক্ত বরাদ্দ বাবদ নগদ অর্থ পাওয়া গিয়েছে কিনা। যদি কোনো নগদ অর্থ প্রকৃতপক্ষে পাওয়া গিয়ে থাকে তাহলে হিসাব বহিতে ব্যালেন্স শিটে সে অবস্থা দেখানো হয়েছে কিনা, তাহা সঠিক, নিয়মিত বা অবিভ্রান্তিকর বা লিডিং কিনা তা দেখা কিন্তু একজন নিরীক্ষকের কর্তব্য। অর্থাৎ শিক্ষার্থী এটা যেটা বলা হয়েছে যে কোম্পানির কাগজপত্রে যে শেয়ার বা অনেক সময় নগদ, আমরা তো সাধারণত জানি যে শেয়ার ব্যাংকের মাধ্যমে হস্তান্তর করা হয়, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে ট্রানজেকশন হয়ে থাকে। তো যদি কখনো কোনো শেয়ার নগদে ট্রান্সফার হয়ে থাকে বা নগদে স্থানান্তর করা হয়ে থাকে, নগদ টাকার বিনিময়ে বিক্রি করা হয়ে থাকে, তাহলে সেই নগদ টাকা আদৌ সঠিকভাবে হিসাবে লেখা হয়েছে কিনা বা ব্যালেন্স শিটে উঠানো হয়েছে কিনা সেটাই দেখা একজন নিরীক্ষকের কিন্তু কর্তব্য। অর্থাৎ আমরা ব্যাংক ছাড়াও নগদে যদি শেয়ার বিক্রি করে থাকি তাহলে সেটা একজন নিরীক্ষক অবশ্যই তদন্ত করে দেখবেন যে সেই টাকা ঠিকঠাক মতো ব্যালেন্স শিটে দেখানো হয়েছে কিনা। এছাড়াও নিরীক্ষা প্রতিবেদন নিয়ে একজন নিরীক্ষকের কিছু কর্তব্য রয়েছে, এটা 213 ধারা মোতাবেক। শিক্ষার্থী, আমরা জানি যে একজন নিরীক্ষকের মূল কাজ হচ্ছে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা, আর এই নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে গিয়ে তাকে কিন্তু ব্যালেন্স শিট, লাভ ক্ষতি হিসাব বা হিসাবের অংশ বিভিন্ন উপাদানের সহিত বিভিন্ন কিছু দেখতে হয় বা তদন্ত করতে হয়। তদন্ত করার পরে তিনি প্রতিবেদন তৈরি করতে পারেন। তো তিনি উক্ত প্রতিবেদনে বিবৃত করবেন যে তিনি যতদূর অবহিত রয়েছেন, তিনি যে ট্রানজেকশনগুলো দেখেছেন কিংবা তিনি যে ভিত্তিতে রিপোর্টটা তৈরি করেছেন বা তার যে সকল চাহিদা ছিল সবকিছু তিনি পেয়েছেন বা সবকিছু সম্বন্ধে তার সুষ্ঠু ধারণা রয়েছে, অর্থাৎ এই ভিত্তিতে তিনি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করবেন। তো শিক্ষার্থী, আমরা এখানে দেখব যে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করার সময় একজন নিরীক্ষকের কি কি কর্তব্য রয়েছে। তিনি ফার্স্ট যে কর্তব্য তিনি বলবেন যে তাহার সর্বোত্তম জ্ঞান এবং বিশ্বাস মতে যে সমস্ত তথ্য এবং ব্যাখ্যা তাহার পরীক্ষার জন্য প্রয়োজন ছিল সেই সমস্ত তথ্য এবং ব্যাখ্যা তিনি পেয়েছেন কিনা, তাহার মতে এই আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় হিসাব সঠিকভাবে রাখা হয়েছে কিনা, বা কোম্পানির সকল শাখা বা অংশ নিরীক্ষা করেন নাই সেই সকল নিরীক্ষার জন্য পর্যাপ্ত তথ্য তিনি পেয়েছেন কিনা, প্রতিবেদনে বিবেচিত কোম্পানির ব্যালেন্স শিট বা লাভ ক্ষতি হিসাবের সহিত উক্ত কোম্পানির হিসাব বহি বা বিবরণীর বাস্তব মিল আছে কিনা। অর্থাৎ একটা নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে গেলে একজন নিরীক্ষকের এই কর্তব্যগুলো পালন করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা থার্ড চ্যাপ্টার পড়েছি, সেখানে আমরা দেখেছি একটা নিরীক্ষা প্রতিবেদনের 4টা প্রকারভেদ রয়েছে। শর্ত সাপেক্ষে প্রতিবেদন তার মধ্যে একটা। শর্ত সাপেক্ষে প্রতিবেদন প্রণয়ন করতে গেলে একজন নিরীক্ষকের কি দায়িত্ব পালন করতে হয় বা কি কর্তব্য রয়েছে। এখানে বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে তিনি যদি নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে চান, এটা 213-5 উপধারাতে বলা রয়েছে। বলা হয়েছে যে 213-5 উপধারাতে বলা হয়েছে শর্ত সাপেক্ষে প্রতিবেদন যে ক্ষেত্রে 3 উপধারার ক, খ দফায় এবং 4 উপধারার ক, খ এবং গ দফায় বর্ণিত বিষয়াদির কোনটির উত্তর না সূচক অথবা বিশ্লেষণ যুক্ত হয় সেক্ষেত্রে নিরীক্ষকের প্রতিবেদন উক্ত উত্তরের কারণ বিবৃত থাকবে। প্রিয় শিক্ষার্থী, এটা আমি তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করতে চাই যে শর্ত সাপেক্ষে একজন নিরীক্ষক যদি প্রতিবেদন প্রণয়ন করতে চান তাহলে তিনি কি কারণে শর্ত দিচ্ছেন সেই বিষয়টা ডিটেলসে তিনি উল্লেখ করবেন।
যেমন তিনি যদি বলতে চান যে এই কোম্পানিতে যেই পরিমাণ ডেপ্রিসিয়েশন রাখা হয়েছে সেই ডেপ্রিসিয়েশনের রেটটা যথেষ্ট না, কিংবা তিনি যদি বলতে চান যে অনাদায়ী পাওনা সঞ্চিতির যেই পরিমাণ রাখা হয়েছে তার চেয়ে বেশি রাখা উচিত ছিল, এরকম বিভিন্ন শর্ত, কিংবা তিনি যদি বলতে চান যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং বর্তমান মূল্যের মধ্যে যেটা বেশি সেটা ধরা হয়েছে, এই ধরনের বিভিন্ন টপিকস যদি তিনি তুলতে চান, বা এখানে রক্ষণশীলতার নীতি অমান্য করা হয়েছে, এইগুলো যদি তিনি বলতে চান তাহলে তিনি ডিটেলসে সেই শর্তগুলো এখানে জুড়ে দিতে পারেন, এটাই বলা হয়েছে। নেক্সট, সরকারি নির্দেশে অভিমত প্রদান। এটা 213(6) ধারাতে বলা রয়েছে যে একজন নিরীক্ষক সরকারের নির্দেশে কিছু অভিমত প্রদান করতে বাধ্য থাকেন বা তার কর্তব্য রয়েছে। সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা এই মর্মে নির্দেশ প্রদান করতে পারবেন যে উক্ত আদেশে উল্লেখিত শ্রেণীর বা বর্ণনায় কোম্পানিসমূহের ক্ষেত্রে নিরীক্ষকের প্রতিবেদনে যে সমস্ত বিষয়ের উপর বিবৃতি থাকিতে হইবে সেই বিষয়গুলো উক্ত আদেশে বিনির্দিষ্ট করা হয়ে থাকে। অর্থাৎ সরকার যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন বা কোনো নির্দেশে অভিমত প্রদান করতে বলেন, তাহলে সেই নির্দেশে একজন নিরীক্ষক অভিমত প্রদান করতে পারেন। এই ছিল একজন নিরীক্ষকের আইন মোতাবেক কর্তব্য বা দায়িত্ব। এবারে আমরা দেখব যে বিভিন্ন মোকদ্দমার রায় অনুযায়ী একজন নিরীক্ষক কি কি কর্তব্য পালন করে। প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন মোকদ্দমার রায় অনুযায়ী একজন নিরীক্ষক নিম্নলিখিত কর্তব্যগুলো পালন করে থাকেন। ফার্স্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সতর্কতা, অর্থাৎ একজন নিরীক্ষক তার কার্য পরিচালনায় সর্বদাই সতর্ক, যত্ন এবং নৈপুণ্যতা প্রদর্শন করবেন, এটা শেয়ার হোল্ডারগণ আশা করে। গুরুত্বপূর্ণ দলিল সমূহ, অর্থাৎ তিনি বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দলিল রয়েছে সেগুলো তিনি ঠিকঠাক মতো তদন্ত করে দেখবেন। এটা আমাদের লিড স্টেট বিল্ডিং ইনভেস্টমেন্ট কর্পোরেশন ভার্সেস সেফহেড 1887 সালের একটা মামলা রয়েছে, সেই মামলাতে এখানে বলা হয়েছে যে একজন নিরীক্ষকের গুরুত্বপূর্ণ সকল দলিলগুলোই ঠিকঠাক মতো দেখা উচিত। বিনিয়োগের অস্তিত্ব, অর্থাৎ যে সকল বিনিয়োগগুলো রয়েছে, আমরা একটু আগে যেটা বলেছি আমাদের আইন অনুযায়ী কর্তব্যের মধ্যে, যে একটা কোম্পানি অগ্রিম বিভিন্ন ঋণ প্রদান করতে পারে, জামানতের ভিত্তিতে, কিংবা কোনো শেয়ার ক্রয় করতে পারে, এই বিনিয়োগের আদৌ বাস্তব অস্তিত্ব রয়েছে কিনা সেই সম্পর্কেও কিন্তু একজন নিরীক্ষক দেখবেন। এটা কিন্তু মামলার রায় অনুযায়ী একজন নিরীক্ষকের কর্তব্যের ওপর বর্তায়। এটা সিটি ইকুইটেবল ফায়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 1925 সালে একটা মামলা হয়েছিল, সেই মামলার রায় অনুযায়ী এই কর্তব্যটা একজন নিরীক্ষকের ওপর বর্তায়। নেক্সট রয়েছে ঋণপত্র, অর্থাৎ কোম্পানির ঋণপত্র সম্পর্কে নিশ্চিত হবার জন্য নিরীক্ষক এই ব্যাপারে বিস্তারিত বা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর বীমাকারী নন, এটা প্রিয় শিক্ষার্থী তোমরা ফার্স্ট চ্যাপ্টার নিশ্চয়ই পড়েছো, আমি তোমাদের ক্লাস নিয়েছি। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের একটা টপিক ছিল একজন নিরীক্ষক বীমাকারী নন, তো সুতরাং সেইখানে আমরা ডিটেলসে কিন্তু এটা পড়েছি। তারপরে এখানে আমরা একটু বলতে চাই যে একজন নিরীক্ষক আসলেই বীমাকারী নন, অর্থাৎ কোনো কাজের সমস্যা হলে তিনি বীমার যেমন বীমা দাবি পূরণ করেন ঠিক সেই রকম না, কিন্তু তারপরেও তার কর্তব্য হলো যুক্তি বা সঙ্গতভাবে যতটুকু প্রয়োজন যত্ন এবং নৈপুণ্য সহকারে কাজ করা। এখন যুক্তিসঙ্গতভাবে যত্ন কি হবে তা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিশেষ অবস্থানের ওপর ডিপেন্ড করবে, অর্থাৎ কখন কি রকম যত্ন নেওয়া উচিত একজন নিরীক্ষকের বা কাজের প্রতি কিরকম একনিষ্ঠ হওয়া উচিত সেটা কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা আমাদের কিংস্টন কটন মিলস লিমিটেড 1896 সালে একটা মামলা হয়েছিল, সেই মামলার রায়ে কিন্তু এটা বলা হয়েছে যে একজন নিরীক্ষক বীমাকারী নন। প্রিয় শিক্ষার্থী, আমি এবার এখানে আরো উল্লেখ করতে চাই একজন নিরীক্ষক বীমাকারী নন ব্যাখ্যা করো, এটা কিন্তু একটা 4 মার্কের প্রশ্ন হিসাবেও তোমাদের খ পার্টে আসে। আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টপিকস এটা, তোমরা যদি মনে থাকে আবারও দেখে নিতে পারো। আমি আশা করছি এই বিভিন্ন মোকদ্দমার রায় অনুযায়ী একজন নিরীক্ষকের কি কি কর্তব্য হয় সেটা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। নেক্সট যেটা সাধারণভাবে নিরীক্ষকের কি কি কর্তব্য রয়েছে, অর্থাৎ একেবারে জেনারেলি একজন নিরীক্ষক হতে হলে কি কি কর্তব্য তাকে পালন করতে হবে। প্রথমেই যেটা বলা হয়েছে শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, আমরা জানি একজন নিরীক্ষক শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, তার প্রথম কাজ হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে দৃষ্টি দেওয়া। সুতরাং শেয়ার হোল্ডারদের স্বার্থ অক্ষুণ্ণ রাখার ব্যাপারে দৃষ্টিপাত করা একজন নিরীক্ষকের প্রধান কর্তব্য হওয়া উচিত। নেক্সট, ভুল এবং জুয়াচুরি উদ্ঘাটন, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কি ধরনের ভুল বা জুয়াচুরি আছে কিনা সেগুলো উদ্ঘাটন করা একজন নিরীক্ষকের সাধারণ কর্তব্য। এছাড়াও লেনদেন সমূহ পরীক্ষা করা, পরিমেল নিয়মাবলী অনুসরণ করা, এই দায়িত্ব বা কর্তব্যগুলো একজন নিরীক্ষকের সাধারণভাবে বর্তায়। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা। এখানে আমি তোমাদেরকে বলে রাখতে চাই এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা, অর্থাৎ একটা কোম্পানি নিরীক্ষক কি পদমর্যাদায় কোম্পানিতে কাজ করবেন সেটা নিয়ে আমরা এবারে আলোচনা করব।
অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হয়েছে যে কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কী হবে সে সম্পর্কে কোম্পানি আইনের কোনো ধারায় সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করেছি সবগুলোই কিন্তু কোম্পানি আইন মোতাবেক, অর্থাৎ আইন দ্বারা কিন্তু কোনো কিছু আলোচিত হলে সেগুলো একটু কঠিন বা একটু জটিল সম্পন্ন হয়। তারপরে আমি চেষ্টা করেছি তোমাদের কাছে সহজ করার জন্য। আশা করছি তোমরা ওগুলো বুঝতে পেরেছ। কিন্তু কোম্পানি নিরীক্ষকের যে পদমর্যাদা, এই পদমর্যাদার ব্যাপারে কিন্তু ১৯৯৪ সালের কোম্পানি আইনে তেমনভাবে কিছু বলা নাই। অর্থাৎ প্রত্যক্ষভাবে বা ডাইরেক্টলি কিছু বলা নাই যে কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা কোম্পানিতে কী হবে। তবে এই পদমর্যাদা সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। বিভিন্ন মোকদ্দমার রায় কিংবা বিভিন্ন ব্যক্তিদের মতবাদ। কারো মতে নিরীক্ষক কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি। আবার কেউ বলেন কোম্পানি নিরীক্ষকের কোম্পানির কর্মকর্তা। আবার কারো মতে নিরীক্ষক কোম্পানির সেবক। তবে আমরা সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ৩টা পদমর্যাদাই কোম্পানি নিরীক্ষকের পেয়ে থাকি। প্রথমত কোম্পানি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, নিরীক্ষক কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, আবার বলা হচ্ছে কোম্পানির কর্মকর্তা, আবার বলা হচ্ছে কোম্পানির সেবক। তো শিক্ষার্থী চলো এই ৩টা পদমর্যাদা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করি। প্রথম যেটা বলা হচ্ছে শেয়ার হোল্ডারদের প্রতিনিধি। আমরা এটা জানি যে একজন নিরীক্ষককে সাধারণত নিয়োগ করা হয় শেয়ার হোল্ডারদের স্বার্থ দেখার জন্য। অনেক সময় নিরীক্ষক পরিচালক বা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়, এটাও জানি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি সাধারণ সভায় শেয়ার হোল্ডার দ্বারা নিরীক্ষক নিয়োগপ্রাপ্ত হয়। তবে কিছু বিশেষ ক্ষেত্র রয়েছে, সেইখানে কিন্তু নিরীক্ষকগণকে অনেক সময় শেয়ার হোল্ডার ছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদ কিংবা সরকার নিয়োগ দিয়ে থাকেন। তবে ওনারা নিয়োগ দিলেও তিনি মূলত শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, তিনি সরকার বা পরিচালকের প্রতিনিধি নন। অর্থাৎ একজন নিরীক্ষকের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে কিন্তু শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা করা বা শেয়ার হোল্ডারদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে দৃষ্টিপাত রেখে কোম্পানির কার্যকলাপ সঠিকতা বিচার করে রিপোর্ট প্রণয়ন করা। যদিও তাদেরকে সরকার পরিচালক নিয়োগ দিয়ে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু সরকার বা পরিচালকের প্রতিনিধি নন। তারা নিরীক্ষা সংক্রান্ত কাজ ব্যতীত, আবার এখানে আরও একটা কথা বলা আছে শিক্ষার্থী দেখো, তারা নিরীক্ষা সংক্রান্ত কাজ ব্যতীত অন্য কোনো বিষয়ে কিন্তু নিরীক্ষক বা শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন না। অর্থাৎ মেইনলি যেটা বলা হয়েছে একজন নিরীক্ষক শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে বিবেচিত হতে পারেন, তবে সেটা শুধুমাত্র নিরীক্ষা সংক্রান্ত কাজের ক্ষেত্রে। অন্য কোনো কাজের ক্ষেত্রে তিনি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হবেন না। আবার তিনি সরকার কিংবা পরিচালক পর্ষদের প্রতিনিধি হিসেবে বিবেচিত হবেন না। নেক্সট যেটা বলা আছে শিক্ষার্থী সেটা হচ্ছে কোম্পানির কর্মকর্তা। এটা কোম্পানি আইনের ৩৩১, ৩২ এবং ৩৩ ধারায় নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা বলা হয়েছে। অর্থাৎ নিরীক্ষক কোম্পানির ম্যানেজার, সচিব ইত্যাদির ন্যায় কর্মকর্তা নন, তবে কিছু কিছু মামলায় নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা বলে গণ্য করা হয়েছে। মামলায় বলা হয়েছে সাধারণ সভায় নিযুক্ত এবং পারিশ্রমিক প্রাপ্ত নিরীক্ষক কোম্পানির কর্মকর্তা। সাধারণ সভায় নিযুক্ত পারিশ্রমিক প্রাপ্ত নিরীক্ষক কোম্পানির কর্মকর্তা। এটা কনেল ভার্সেস হিমালয়া ব্যাংক একটা মামলা হয়েছিল, সে মামলায় কিন্তু এটা বলা হয়েছে। এছাড়াও কেলিস্টোন কাউন্টলেস স্টিম ব্যাংকার্স মিলিং কোম্পানি লিমিটেড 1897 সালের একটা মামলা পরিচালিত হয়েছিল। সে মামলায় বলা হয়েছে যে কোনো সাময়িক নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা হিসেবে বিবেচনা করা যাবে না। অর্থাৎ সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত কোনো নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা হিসেবে বিবেচনা করা যাবে না। তাহলে কি এই মামলার অপর কথা যদি আমরা বিশ্লেষণ করি, বিপরীত দিক যদি আমরা চিন্তা করি, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত কোনো নিরীক্ষককে কোম্পানির কর্মকর্তা হিসেবে বিবেচনা করা যাবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি একজন নিরীক্ষক কোম্পানির কর্মকর্তাও বটে। নেক্সট শিক্ষার্থী যেটা বলা হচ্ছে কোম্পানির সেবক। নিরীক্ষক কোম্পানির পরিচালক বা অন্যান্য কর্মচারীর ন্যায় সেবা পরিবেশনের জন্য পারিশ্রমিক পেয়ে থাকেন, বিধায় তাকে কোম্পানির সেবক বলা যেতে পারে। তবে পরিচালকের সেবক বলা যাবে না, বরং তাকে পরিচালকদের কাজ পরীক্ষা করার জন্য নিয়োগ করা হয়ে থাকে। অর্থাৎ আমরা জানি যে আমরা যে সকল কাজ করি না কেন, সকল সার্ভিসই দিই না কেন, আমরা আসলে সেবক। ঠিক সেই রকমভাবে একজন নিরীক্ষক কিন্তু পরিচালক বা অন্যান্য কর্মচারীর ন্যায় ওই কোম্পানির সেবক। তবে অবশ্যই তাকে পরিচালনা পর্ষদের সেবক বলা যাবে না, বরং তিনি পরিচালনা পর্ষদের কাজ পরীক্ষা করার জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। সুতরাং তাকে বলা যেতে পারে যে কোম্পানির সেবক। আসলে বিভিন্ন প্রেক্ষিতে এটা স্পষ্ট যে নিরীক্ষকের পদমর্যাদা কিন্তু বিতর্কমূলক। অর্থাৎ বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে একজন নিরীক্ষকের পদমর্যাদা বিভিন্ন রকম হয়ে থাকে। তাই বিভিন্ন পরিস্থিতিতে একজন নিরীক্ষকের কোন কোন সময়ে
বা কোনো সময় তিনি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি, আবার কোনো সময় তিনি কর্মকর্তা, আবার কোনো সময় তিনি কোম্পানির সেবক। এই পদমর্যাদা নিয়ে থাকেন বা এই পদমর্যাদা দেওয়াই বাঞ্ছনীয় বলে মনে করা হয়। অর্থাৎ আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারছি যে একজন নিরীক্ষকের পদমর্যাদা সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে। অর্থাৎ বিভিন্ন প্রেক্ষিতে তিনি বিভিন্ন পদমর্যাদা ধারণ করেন। শিক্ষার্থী, এইবারে আমরা চলে যাব মূল্যায়নে। অর্থাৎ আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো থেকে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে যে কোম্পানি নিরীক্ষকের অপসারণ প্রক্রিয়া বর্ণনা করো, কোম্পানি নিরীক্ষকের পারিশ্রমিক বর্ণনা করো, কোম্পানি নিরীক্ষকের কর্তব্যসমূহ আলোচনা করো এবং কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা সম্পর্কে লিখো। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি তোমাদেরকে অপসারণ প্রক্রিয়া অর্থাৎ নিরীক্ষকের অপসারণ প্রক্রিয়া এবং কোম্পানি নিরীক্ষকের পদমর্যাদা এই প্রশ্ন দুটো খুব ভালো করে দেখতে বলবো। আশা করছি আমার এই যে লেকচারটা তোমরা শুনলে, এই লেকচারটা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো আর একটু যদি বই দেখো, তাহলে তোমাদের এই টপিকস নিয়ে খুব বেশি কষ্ট করতে হবে না। যদিও এখানে আইনের কথা কিছু বলা রয়েছে, তারপরেও সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ বা লেকচারটা মনোযোগ দিয়ে শুনেছো এবং এই প্রশ্নের আনসারগুলো তোমরা করতে পারবে। চেষ্টা করো এই প্রশ্নের আনসারগুলো করার, বা একটু যদি প্রয়োজন হয় বইয়ের হেল্প নিতে পারো। আর তোমরা এই সময়ে নিশ্চয়ই বাসায় রয়েছে, অনেকের কাছে কিন্তু বই নেই। তারপরেও কিন্তু তোমরা যদি এটা দেখো, আমি ডিটেলসে এখানে লিখে দিয়েছি। অর্থাৎ আইন কিন্তু আইনের যে কথাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ডিটেলসে দিয়েছি। অর্থাৎ তোমরা যদি ইচ্ছা করো এইখান থেকে কিন্তু পড়তেও পারবে, অর্থাৎ বই না খুলেও এখান থেকেই পড়ে নিতে পারবে, এত ডিটেলস এখানে বলা রয়েছে। এছাড়াও যদি তোমাদের প্রয়োজন হয় আমি কিন্তু পিডিএফ ফাইল আপলোড দিয়ে দিতে পারি। যদি তোমরা চাও আমাকে নক করো, আমি এই ক্লাসের পিডিএফও তোমাদেরকে দিয়ে দিতে পারবো, যেটা তোমাদের হয়তো কম মেগাবাইট দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং সবসময় এটা দেখতে পারবে। সুতরাং সেই দিক থেকে কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আজকে আর না, আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের আরও একটি ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টারে আরও কিছু টপিকস রয়েছে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আশা করছি সেই টপিকসগুলো নিয়ে আগামী ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা যারা এই ক্লাসটা এখন দেখছো তারা প্লাস অন্যান্য বন্ধুদের সাথে একটু শেয়ার করে নাও। আমরা সবাই চাই যে ক্লাসগুলো সবাই দেখুক, তাহলে আমাদেরও ভালো লাগে আর তোমরাও একটু উপকৃত হও। প্রিয় শিক্ষার্থী, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি সামনের সপ্তাহে তোমাদের সাথে আবারও নতুন কিছু টপিকস নিয়ে দেখা হবে। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।